একটা কথা রাজ্য বিজেপির অন্দরমহলে ঘোরাঘুরি করছিল, মনোজ টিগ্গা শুভেন্দু অধিকারীর বড় সহায় রাজ্য বিধানসভায়, চিফ হুইপ দলের মুখ্য সচেতক শুভেন্দু অধিকারীর নাকি প্রবল আপত্তি ছিল যে মনোজ টিগ্গা প্রার্থী হবেন তাহলে তার বিধানসভায় জোর কমে যেতে পারে। কিন্তু শেষমেশ মনোজ টিগ্গা প্রার্থী, আলিপুরদুয়ারের প্রার্থী, জন বার্লারকে বদল করে প্রার্থী। এই 20টি আসনে একমাত্র জয়ী যে প্রার্থীর আসন বদল হয়েছে বা জয়ী প্রার্থী বদল হয়েছে যে আসনে, সেটি আলিপুরদুয়ার। রসায়নটা কি? দেখো অনির্বাণ, মনোজ টিগ্গার আলিপুরদুয়ারে প্রার্থী হওয়া কিন্তু ভবিতব্যই ছিল। তার কারণ কিছুদিন আগে মনোজ টিগ্গা বিজেপির বিধানসভাতে মুখ্য সচেতক হওয়া সত্ত্বেও মনোজ টিগ্গাকে যেভাবে আলিপুরদুয়ার জেলার সভাপতি করে দেওয়া হয়েছিল তাতেই স্পষ্ট হয়েছিল যে ওই জেলায় সংগঠনের ভার বা দলের রাশ মনোজ টিগ্গার হাতে যাক, এমনটা বিজেপি নেতৃত্ব চাইছেন। তার কারণ তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই রাজ্য থেকে যারা কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, সেই সুভাষ সরকার, সেই শান্তনু ঠাকুর, সেই নিশীথ প্রামাণিক, তিনজনই টিকিট পেয়ে গেলেন। একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা যিনি বাদ পড়লেন। তার কারণ জন বার্লার কাজকর্ম বা জন বার্লা গত 5 বছরে কতটা জনসংযোগ রাখতে পেরেছেন তা নিয়ে বিজেপি নেতৃত্ব যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল না। সেই জন্যই মনোজ টিগ্গা, যিনি এলাকায় একেবারে মাটির সঙ্গে জুড়ে থাকা নেতা, বহু পুরনো বিজেপি নেতা, তার উপরেই বিজেপি আস্থা রাখতে চাইছিল। তাই মনোজ টিগ্গাকে যে টিকিট ওখানে দেওয়া হবে এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছিল। তবে তুমি যেহেতু শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তুললে অনির্বাণ, সেহেতু আমি একটু ছোট্ট ব্যাখ্যা দিয়ে দিই যে এই মুহূর্তে রাজ্য বিজেপির সবচেয়ে বড় মুখ যদি কেউ হয়, তাহলে যে দু তিনজনের নাম আসবে তাদের মধ্যে অবশ্যই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, এদের নামই সবার আগে আসবে। আমি আশা করি তুমিও সহমত হবে। আজকে যে প্রার্থী তালিকা ঘোষিত হলো তাতে কিন্তু অনির্বাণ দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এই দুজনই প্রথম দিনেই শিলমোহর পেলেন। তার কারণ শুভেন্দু অধিকারীর নিজের ভাই সৌমেন্দু অধিকারী, তাকে কাঁথি থেকে টিকিট দেওয়া হলো। এটা কিন্তু বিজেপির জেতা আসনগুলোর অন্যতম নয়। এই কাঁথিতে গতবার শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর বাবা, তিনি তৃণমূলের টিকিটে জিতেছিলেন, সেখানে বিজেপি হেরেছিল। কিন্তু সেই আসনে প্রার্থী ঘোষিত হলো এবং শান্তিকুঞ্জ থেকে, মানে শুভেন্দু অধিকারীর পরিবার থেকে একটি প্রার্থী ঘোষিত হলো। আর অপরদিকে সুকান্ত মজুমদার নিজে আবার বালুরঘাট থেকে টিকিট পেলেন। কিন্তু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি, মেদিনীপুরের স্ট্যান্ডিং এমপি দিলীপ ঘোষ, সেই আসনে কিন্তু আজকে প্রার্থী ঘোষিত হলো না। অত্যন্ত তাৎপর্যপূর্ণ অনির্বাণ। তার কারণ দিলীপ ঘোষ ওই আসনে প্রার্থী হবেন কি হবেন না সেটা নিয়ে এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্ব নিশ্চয়ই ভাবনা চিন্তা করছেন। না হলে যদি বিষয়টা পুরোপুরি নিশ্চিত থাকতো তাহলে দিলীপ ঘোষের নাম আজকেই ঘোষণা করে দিতে কোনো আপত্তি ছিল না। এই বিষয়টা আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে নির্মল কুমার সাহা, বহরমপুর থেকে বিজেপি প্রার্থী, কিছুক্ষণ আগে ঘোষিত হয়েছে তার নাম। আমাদের সঙ্গে আবার রয়েছেন সরাসরি কিছুক্ষণ আগেই যান্ত্রিক গোলযোগের সঙ্গে তার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল যান্ত্রিক গোলযোগ। নির্মল বাবু, অধীর রঞ্জন চৌধুরীর মার্জিন কমছে, তিনি মিথ বটে ঠিকই, কিন্তু ক্ষয়িষ্ণু মিথ কি? আপনি কি মিথ ভেঙে দিতে পারবেন এবার, বহরমপুরের মিথ? নির্মল বাবু শুনতে পাচ্ছেন? হ্যালো নির্মল বাবু শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ নির্মল বাবু, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর মিথ এখন ক্ষয়িষ্ণু, তিনি এখনো জিতছেন কিন্তু তার মার্জিন কমছে। শেষবারে 1 লাখের কাছাকাছি মার্জিনে এসে ঠেকেছেন অধীর রঞ্জন চৌধুরী। আপনি কি মিথ এবার ভেঙে দিতে পারবেন? না, নির্মল বাবুর সঙ্গে কোনো কারণে আমাদের যোগাযোগ সম্পূর্ণ হচ্ছে না, কোনো যান্ত্রিক গোলযোগে বারবার সমস্যা হচ্ছে। নির্মল কুমার সাহার সঙ্গে আমরা কথা বলতে পারছি না। নিশ্চিতভাবে যোগাযোগ করতে পারলে আপনাদের সঙ্গে কথা বলাবো, নির্মল বাবুর কাছ থেকে শোনার চেষ্টা করব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আসনে বহরমপুরে প্রার্থী বিজেপি প্রার্থী নির্মল সাহা,
তিনি জেতার ব্যাপারে কতটা আশাবাদী। নির্মলবাবু, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। নির্মলবাবু, বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী ইতিমধ্যে শুনতে পাচ্ছি, জিতে বলুন, পরিণত অনির্বাণ হয়েছেন। বাবু। কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর মার্জিন প্রত্যেক ভোটে কমছে, হ্যাঁ। তার জেতার ব্যবধান প্রত্যেক ভোটে কমছে। এবার কি আপনি সেই মিথকে পরাস্ত করতে পারবেন? দেখুন, এটা যুদ্ধ, এটা যুদ্ধ মানে সবসময়ের জন্যই যুদ্ধের যাওয়ার আগেই যদি সেনাপতি পরাজিত হয়ে যায় তাহলে তো যুদ্ধ জয়ী হবে না। আমি এখন এই সেনাপতি, আমি যুদ্ধ থেকে সরে যাওয়ার মতো লোক সেনাপতি নই। আমি এখানে যুদ্ধ জয় করার জন্য এসেছি। তবে অদিতদা আমাদের এখানে অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানীয় লোক, তার সঙ্গে লড়াই করা একটা চ্যালেঞ্জ। কিন্তু আমি নিজে মনে করি যে আমি এই লোকসভাতে যে যুদ্ধ হবে সেটা আমি নিশ্চিত মনে করি যেটা আমি চেষ্টা করব ভালো করে আমার নীতি আদর্শের কথা বলে, আমি মোদি সাহেবের কথা বলে, কারণ মোদি যে সেট করে গেছে, যে জিনিসটা তৈরি করে গেছে, নতুন ভারতের স্বপ্ন দেখিয়েছে, যে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখিয়েছে, সেইটাকে পশ্চিমবঙ্গের মধ্যে প্রতিষ্ঠা করার কাজ আমাদের করতে হবে। এবং সেই জন্য শিক্ষিত মানুষকে আসতে হবে, এবং শিক্ষিত মানুষ এসে যদি রাজনীতির হালটা না ধরে, পশ্চিমবঙ্গটা স্বাস্থ্য, শিক্ষা, বিচার ব্যবস্থার মধ্যে যে অরাজকতা রয়েছে সেইটাকে কিন্তু সরানো যাবে না। সুতরাং আমাদের মতো ভালো মানুষদের আসতে হবে এবং রাজনীতিতে এসে গোটা পলিসিটাকে নিজেদের মতো করে ভালো মানুষের জন্য ভালো সৎভাবে এটা করতে হবে। এটা একটা দেশের আহ্বান, এবং এই আহ্বানে সাড়া দিয়ে আমি সামনে গিয়েছি। বেশ, নির্মলবাবু, অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে আপনার যুদ্ধ, এবং এ রাজ্যে অধীর রঞ্জন চৌধুরীকে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের সমর্থক আর কেউ বলতে পারবেন না, এটা কেউ বলতে পারবে না। যদিও কংগ্রেস লিডারশিপের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অন্যরকম, হাইকমান্ডের সঙ্গে সম্পর্ক অন্যরকম। এই অবস্থায় দাঁড়িয়ে আপনার কাজ কতটা কঠিন বা কতটা সহজ বলে মনে হয় বর্তমান পরিপ্রেক্ষিতে? আমার কাছে মনে হয় যে লড়াই হবে নরেন্দ্র দামোদর মোদীর সঙ্গে রাহুল গান্ধীর, আর নিচের লড়াই হবে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে ডক্টর নির্মল কুমার সাহার। মানুষ ঠিক করবে যে কাকে এই সম্মানে রাখা যায়, কাকে এই যোগ্য মনে করে মানুষ। আমরা মানুষের কাছে যাব, আমরা মানুষের কাছে আমাদের কথা বলবো, এবং সেখানে মানুষ পছন্দ করবে কাকে আনবে না আনবে। সুতরাং আমার কাছে খুব পরিষ্কার এই জিনিসটা, যে আমি মনে করি যে নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গান্ধীর যুদ্ধ আর বহরমপুর অধীর চৌধুরীর সঙ্গে নির্মল সাহার যুদ্ধ মোটামুটি একই রকম। এবারে যেরকম দাঁড়াবে মানুষ যাকে বলে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বললেন নির্মলবাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য এবং এই ব্যস্ততার মধ্যেও প্রতিক্রিয়া দেওয়ার জন্য, আমাদের সঙ্গে কিছুটা সময় দেওয়ার জন্য।